আমার স্টাফদের সঙ্গে, আমার সঙ্গে ডিরেক্টলি কখনো কথা বলেনি সে। আমাদের স্টাফদেরকে ভয় দেখায়, এই করে সেই করে, আমাকে নিউজ আসে আমাকে চাকরি থেকে উঠাই দেবে, বের করে দেবে, এখানে এই করতে দেবে না, এইসব ভয় দেখাতো এরকম। তো আমাকে কখনো ডিরেক্টলি বলেনি। তো এর মাঝখানে কাজ দিতে হবে। আমার এখানে প্রায় 400 স্টাফ কাজ করে, যাদের আমি বেশিরভাগই বলি আমাদের ক্লিনার কিংবা আপনার ওই ওয়ার্ড বয় কিংবা আয়া সিকিউরিটি, এদের আমি থাকার ব্যবস্থা করে দিছি এবং 3 বেলা খাবারের ব্যবস্থা করছি, যাতে করে ওরা যে কয় টাকা বেতন পায় বেতনটা যেটা বাড়িতে পাঠাতে পারে, এই উদ্দেশ্য, যে যাতে করে ওরা হয়। এবং যেসব রোগী, আমার বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসে এবং তারা কিন্তু এত হতদরিদ্র হয় যে বাইরে থেকে যদি 3 বেলা খাবার কিনতে যায় অনেক টাকা খরচ হয়। আমার হয়তো 200 টাকা খরচ হয়, কিন্তু ওই খাবারটাই কিনতে গেলে মানে 1000 টাকা খরচ হবে। তা আমি চিন্তা করলাম যে 200 টাকা দিয়ে আমি এটা আলাদা করে কোনো বিল করি না, ওই বেড ভাড়ার ভিতরে অ্যাডজাস্ট করি। আমি আসলে খুব হিসাব করে এগুলো চলতে হয়। ফলে আমার জিনিসপত্র কেনা কাটা সবগুলো কিন্তু আমার এই বাজার থেকে ক্রয় কমিটির যারা আছে তারাই দেখে শুনে সবচেয়ে কম প্রাইসে ওখানে রুটি কিনে দেবো, আমি আমি ডিম কিনে দেবো, আমি চাল কিনে দেবো। এটা আমি জানছি যখন, তো যে এই বাইরের একটা লোক উনি কি করে এরকম নেতা দেখায়, তুমি বলে যে যুবদল কর্মী, আমরা তো অত তো জানি না, কাউকে নিতে পারি না এই পাশের রোডে, এবং আরো বলে যে আমি কমিশনারে দাঁড়াবো, এই সেই হাবি যাবে। এবং এখানকার এলাকার যারা তারা আবার চিনে, তো তাদেরকেও আমি বলেছি যে দেখেন এই ছেলেটা তো এই করে, তাদের কথাও শুনে নেয় এরকম। তো আমি যখন জানতে পারি 66 টাকা চাল, 77 টাকা 1 কেজি চালে, আমি কত হিসাব করে এটা খরচ করি। ডিম 1000 ডিম 9,500 টাকা, আমি নিজে যাই পরে ওই দোকান থেকে 8,100 টাকা। আমাকে তো হিসাব করে চলতে হয়, প্রত্যেকটা জিনিস খুব হিসাব করে, নাহলে পরে চালানো সম্ভব না এরকম। রুটিটাও এরকম, প্রত্যেকটা কলাটা এরকম, সব এখন তাকে এক্সরে ফিল্ম দিতে হবে, অমুক দিতে হবে, এইসব শুনে আমি সব বন্ধ করে দিচ্ছি। এখন বন্ধ করে দিলে তখন ওই স্টাফকে তুলে নিয়ে যাবে, ওই একে তুলে নিয়ে যাবে, এই সেই হাবি যাবে। এবং হঠাৎ করে একজনকে, ও আমার থেকে 5 লক্ষ টাকা নিছে, 5 টাকা দিতে হবে, এরকম মানে প্রেশারাইজ করতেছে। এখন ওই স্টাফ থেকে টাকা দেবে, তার মানে হাসপাতাল থেকে তাকে দিতে হবে, এইসব এইভাবে সে এটাকে মানে প্রতিষ্ঠা নিয়েছে। তো প্রথম দিকে অত করতো না, কিন্তু ভয় দেখাতো, বেশ ভয় পেত। আমাদের সিকিউরিটির লোকজনও কিন্তু ওকে ভয় পায়, অনেক বেশ মানে স্বাস্থ্যবান, লম্বা চড়া, আবার অনেকজন লোক নিয়ে আসে সাথে করে, আবার যুবদল কর্মী বলে, আবার কিছু বলাও যায় না। এমনকি এই যে আজকে যে ঘটনা ঘটাইছে, সকালবেলা ভোরবেলা আসছে, সে স্টাফের বাসায় চলে গেছে, হ্যাঁ আমাকে দিতে হবে, দিতে হবে, নাহলে পরে আমার ওই কাজগুলো বন্ধ করে দিয়েছে স্যার, ওই কাজগুলো আমাকে দিতে হবে, এই সেই এরকম। তাকে তো তুলে নিয়ে যাবে, সেই স্টাফটা ভয়ে একটা রুমে বন্ধ করেছিল। আমি পুলিশকে ফোন দেয়া, একে ফোন দেয়া, আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেলকে ফোন দিলাম, আমি এলাকার শেরেবাংলা নগর যে আর্মির যে ক্যাম্প ছিল সেখানে জানাইছি, পুলিশে জিডি করছে, আগেই জিডি করা আছে ওর নামে। তারপরে ওই পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া, এগুলো কিছুই করে না। তারা বেশ ভীত সন্ত্রস্ত। আমার কাছে মনে হয় দে আর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন, যে সে একটা রিসার্চ করতেছে, এই করতেছে, সেটা ধরতে যায় না, কি কারণ আমি জানি না। তারপরে আমি আর্মি ক্যাম্পে ওখানে যে ফোন দিলাম, ওই আর্মি ক্যাম্পে অত অ্যাক্টিভ না এখন। আমি একদম মানে যা পাইছে আমি তাই বলতেছি আর কি, আপনারা বুঝবেন আর কি। তো আমার যে এক বন্ধু ছিল ব্রিগেডিয়ার জেনারেল, তাকে ফোন দিয়ে তারপরে আর্মিকে বলানো হলো। পরে একজনের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি তো এখন এইগুলো সব ক্লোজ ডাউন করা, আমি এলাকা না, ফার্ম গেট এলাকার, এলাকায় কে আছে দেখতেছে। অনেক পরে কেউ একজন আসছিলেন বোধহয়, এসে খবর নিয়েছেন। তো এরকম অবস্থা। পুলিশ আপনাকে আগে কি বলেছে, খবর নিয়ে কিছু কোনো ফিডব্যাক দিয়েছিল কিনা? ফিডব্যাক ওই যে বলে যে হ্যাঁ আর কখনো যাবে না এখানে। আমার এক মানে রোগী ছিলেন, উনি অ্যাডিশনাল আইজি, ওনাকে তো সকালবেলায় আমি কয়েকবার ফোন দিয়ে তারপরে পুলিশকে বলায়, তারপরে আরেকজন বন্ধু আছে আমার আত্মীয় হয় ডিআইজি, তাকে দিয়ে ফোন করানো হয়েছিল। তো ওনারা বলে যে না, সিকিউরিটিতে কোনো সমস্যা করবে না, কারো স্টাফের সাথে। এখন স্টাফ মানে তো সিকিউরিটি, তাকে এখন জিম্মি করে তাকে এখান থেকে বের করে দিতে হবে। আমার এখানে 20 বছরের এক একটা স্টাফ তৈরি করতে অনেক লাগে, ওটিতে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট পার্সন, যে ওটির বিভিন্ন জিনিস বোঝে, করে,
সেগুলা অর্গানাইজ করা, এগুলা করতে আরেকটা নতুন স্টাফ তৈরি করা খুব কঠিন। আর এমনি এমনি কেন বিদায় দেবো একজনকে? কত মাস বা কত বছর ধরে আপনি এই ধরনের সমস্যা হচ্ছে? সেই ছেলেটা specific কোনো চাবি কি 5ই ছিল? আগস্টের পর থেকে সে শুরু করেছে, কিন্তু এইভাবে এত অ্যাগ্রেসিভ এত ছিল না। এই ইদানিং কালে সে প্রায় গত 1 মাস ধরে প্রায় বিএনপি সরকার সাংঘাতিক- ক্ষমতা আসার পর থেকে তার ক্ষমতা তখন আসেনি, তত্ত্বাবধায়কের সময় বিগত এক হ্যাঁ, তত্ত্বাবধায়কের সময় থেকে 5ই আগস্ট থেকে তখনই সে মানে তারা তো একদম পাওয়ারে এসে গেছে এরকমই তো ভাবছিল। আমরা- অ্যাগ্রেসিভটা কখন হচ্ছে? অ্যাগ্রেসিভনেসটা কখন আসছে? অ্যাগ্রেসিভ তো গত মাসখানেক এরকম খুব অ্যাগ্রেসিভ, সে নতুন সরকার আসবে। একদম সাংঘাতিক অ্যাগ্রেসিভ। যে কমিশনার ও কি বোঝাতে চাইতো বা কি চাইতো আপনার কাছ থেকে? মূল দাবি এই যে কাজগুলি আমি দিব, এই যে চাল চাল মইন নাম, এই মইন মইনুদ্দিন নাম, সে যুবদলের কি যেন পোস্ট টোস্টের কথা বলে, আসলে ওরকম পোস্ট আছে কিনা আমি জানি না। তো এখন বলে আমরা যে এখানকার যাদের চিনি যুবদলে তাদেরকে বলছে, তারা তো বলে যে হ্যাঁ ও তো আছে, কিন্তু ও তো কথা শোনে না, আসলেই কথা শোনে না। স্থানীয়রা বলছেন যে সে হ্যাঁ, কথা শোনে না। খারাপ এরকম মন্তব্য করেছেন, অনেকে এরকম মন্তব্য করেছেন। তো আপনার পক্ষ থেকে আপনি বলা হচ্ছে বা বলেছিলেন যে আপনি ঊর্ধ্বতন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছেও আপনার প্রতিকার চেয়েছেন বা অভিযোগ তবে জানিয়েছেন, এই যে তারপরেও কোনো সুরাহা হয়নি। না, ওই যে কার কার কাছে আমি জানিয়েছেন? ওনাকে ওই যে স্বপন ভাইকে আমার পরিচিত ছিল, আর তো ওরকম একদম বড় লেভেলে আমি ভাবছি যে এটা তো চাল ডাল কিনে দেবে, এটা তো ছোট ব্যাপার। সে যে এইভাবে আমাকে জিম্মি করে ইয়ে করবে এরকম আমি বুঝতে পারিনি, যে আমাকে বড় লেভেলে যেতে হবে। আমি যেতে পারি তো, সব জায়গায় গেলেই তো সবাই অ্যাকসেপ্ট করে। রুহুল কবির রিজভী, উনি আমাদের গুরুগি, তারপরে আরো আছে জাহিদ ভাই, আমার প্রতিমন্ত্রী। খুবই মানে স্নেহ, আমাকে খুব স্নেহ করেন জাহিদ ভাই, যিনি সেন্ট্রাল কমিটির যে ইয়ে আছেন, হ্যাঁ। ওনারা আমাকে খুব স্নেহ করেন। পাভেল ভাই আছেন, ওনার তো মিডিয়া সেলের মধ্যে একজন ইয়া, উনি প্রফেসর আলমগীর পাভেল বগুড়াতে ছিলেন, উনি আছেন। এনারা তো আমার খুব ক্লোজ। তো ওনাদের পর্যন্ত এগুলি তুলতে আমার কাছে লজ্জাও লাগছে যে ওনাদের কাছে সব কমপ্লেন নিয়ে যাবো, কিন্তু যখন এরকম হচ্ছে তখন কার কাছে যাবো? অনেকে না তখন আচ্ছা আমি বলে দেবো, এরকম করে দেবো, অনেক ছিল। হ্যাঁ, আমি কথা শুনে না তো। আমি কতজনকে বলছি, দেখেন এই ওসি সাহেবকে তো বলছি, আর একজন এসপি সাহেবকে বলছি, আর ডিআইজি সাহেবকে বলছি, এর আগে আমি অ্যাডিশনাল আইজি সাহেবকে বলছি, এত লেভেলে বলছি। তারপর পুলিশ যে তাকে একটু ধরবে কিংবা বলবে, বলছে হয়তো, কিন্তু একটু কথা শুনে না। তো সবশেষ হ্যাঁ। কি হলো স্যার? আজকে দেখলাম যে আজকের ঘটনাটা স্যার আজকে ভোরবেলায় সে কটার দিকে, 6টা না 7টার দিকে আসছে হাসপাতালে, এসে ওই ওই ছেলেটাকে খুঁজতেছে। ও মনে করতেছে যে এই ছেলেটা আমার সঙ্গে ওটিতে প্রায় প্রতিদিনই 5, 6, 7, 8 ঘন্টা ওটিতে থাকা লাগে, এই ছেলেটাই আমার কাজটা বন্ধ করে দিচ্ছে, তার রাগ এই যাবে। সেই জন্য এই ছেলেটার উপরে, এই ছেলেটাকে এখান থেকে হাসপাতাল থেকে বের করে দিতে হবে, ওর কাছে আমি 5 লক্ষ টাকা পাই, এরকম আমাকে টাকা দিতে হবে, এই সে বলে তার বাসায় গেছে। বাসায় যায়, তারপর ছেলেটা তো ভয় পেয়ে গেছে। বাসা তো আসলে ওরকম প্রোটেকশন থাকে না ওদের, তো ঢুকে ওর ওয়াইফের সাথে ওই ড্রয়িং রুমে বসে আছে। ওই ছেলেটা শেষের ভিতরে, ও এখন অস্ত্র শস্ত্র থাকে কিনা সেটাও তো বলা মুশকিল। এখন এত আবার নিচে ওর অনেকগুলি লোকজন আছে, ভয় পেয়ে আটকায় রাখছিল। পরে আমাকে ফোন দিয়েছে, পরে আমি সব এই আমার হাসপাতালে যে সিকিউরিটি আছে তারা গিয়ে করছে। এরকম করার পরে ও আবার অনেক লোক নিয়ে আসছে, টোকাই টাইপের প্রায় 60-70 জন লোক নিয়ে আসে, এই হাবি জাবি করা, এই সেইগুলি করছে, মানে প্রেশার দেয়া যে তাকে 5 লক্ষ টাকা দিয়ে এটাকে সুরাহ হবে। এটা তো আমি তো কেন করতে যাবো, আমার তো ইয়ে নেই। তারপর না হলে পারে, অথবা স্যার যদি আমাকে ওই ইয়ে সাপ্লাই দেওয়ার ইয়েগুলি কন্ট্রাক্ট গুলি দিয়ে দেয়, তাহলে পরে হবে, অসুবিধা নাই। এই মেসেজ আমি দিচ্ছি। আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করছে আপনি আওয়ামী লীগের দোষক ছিলেন বা আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এইগুলো কি বলেছে? এটার ব্যাপারে যে আমরা 2001 সালে হচ্ছে 1000 ট্রান্সপ্লান্ট সম্পন্ন করি। আমি তো আগে আসলে নীরবেই কাজ করছি, আমি কিন্তু অত বলতাম না। যখন 700 750 হয় তখন কেউ কেউ বিশ্বাসই করে না। আমি পরে SMS করে করে জানাতাম যে আমাদের 750 হয়েছে, 800 হয়েছে, 1000। তখন শিশির মোড় ছিলেন হচ্ছে প্রথম আলোতে, উনি এসে আমাকে বলে গেছে 1000 হলে আমাকে একটু বলবেন, রিপোর্ট করবো এটা। তো আমি ওনাকে ফোন দিলাম যে আমাদের কিন্তু 1000 অমুক দিন হবে, আপনি বলেছিলেন। কাজে আমি অনেকেই জানতে পারছে, অনেকে আসছে, আমি দিই না, আপনার সঙ্গে যেহেতু কথা দিচ্ছিলাম উনি আসছে। উনি এসে রিপোর্ট করলেন। ওই রিপোর্ট হওয়ার পরে যমুনা টিভি থেকে আসছিলেন, কে যেন ভাস্কর ভাদুরী, উনি আসছিলেন।
উনি আসে সেদিন আমার ট্রান্সপ্লান্ট করি, আমি বলতেছি তাড়াতাড়ি করেন, আমি কিন্তু প্রিপারেশন ছাড়া বলি। তো কি বলছে ওইটাই অনেক ভাইরাল হলো, ফলে দেশে সবাই জানলো, এবং ওই ওই ভিডিও দেখে বিদেশেও গেছে। আমাকে দুবাই থেকে ফোন করে, আমাকে আল জাজিরা থেকে আবার আমার সাক্ষাৎকার নিছে ওই ইয়ের পরে। ফলে আমরা যখন 1000 হলো, তখন আমার বন্ধু বান্ধব ছিল অনেকে, অ্যাডিশনাল সেক্রেটারি এরকম, ওরা বললো যে তুমি একটা প্রোগ্রাম করো, আমরা সবাই যাবো। তো ওই প্রোগ্রাম করছিলাম ওই যে ইয়েতে আপনার অফিসার্স ক্লাবে, সেখানে ওই 1000 ট্রান্সপ্লান্টের ইয়ে নিয়ে মানে উদযাপন। সেখানে তৎকালীন মন্ত্রী ছিলেন কে যেন, ডাক্তার, এই তো 2021 সালে, ও জানি না জাহিদ ভাই তো ছিল না, দীপুমণি ছিল, দীপুমণি ছিল হচ্ছে ইয়ে না মানে ডাক্তার ছিলেন। তো উনি আসছিলেন যেহেতু ইয়ে হিসেবে, উনি আবার আমাদের ঢাকা মেডিকেলের ইয়ে ছিলেন, আমার ছিলেন, তো উনি আসছিলেন। ফলে ওনার সাথে ছবি তুলছে সবাই। হলে কি হয়, আজকে আমাদের 2000 ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু এই তত্ত্বাবধায়কের সময় আমি তত্ত্বাবধায়কের সময় করতে পারিনি ওইরকম ভাবে। যে আমার কাছে যে রাজনৈতিক গভর্নমেন্ট আসলে তারা এখন যদি আমাদের এই 2500 হবে কিংবা 3000 হবে, এখন প্রোগ্রাম করলে তো ওই বর্তমান মন্ত্রী তো আসবে, আমাদের সরকারি জিনিসই মেনে চলতে হয়, প্রোটোকল মেনে তাদেরকে দাওয়াত দিতে হয়, তারা আসবেন, ওনারা কথা বলবেন, তখন তো ছবি তুলতে হয়। এই ছবিটাই ওরা ফ্লাশ করছে যে এরকম উনি ব্যায়ামটি করে, উনি আওয়ামী লীগ করে, এই করে। আমি তো সরকারি যখন কাজ করতে হয় কিংবা প্রাইভেট একটা প্রতিষ্ঠান চালাতে হয়, মনে রাখবেন যে প্রতিষ্ঠান কখনো কোনো ইয়ে হয় না। আমি সারা বাংলাদেশের লোককে ইয়ে করি, কোনো আমাকে এখানে হিন্দু মুসলমান কিংবা বিএনপি কিংবা বিএনপি এগুলি আমি দেখি না। আই ডিড নট সি ইভেন আমার এখানে যে একজন বলতে পারবে না কোনো ডিসক্রিমিনেশন হয়, ইচ এন্ড এভরি পার্সনকে আমাকে সমান ভাবে দেখি। আমি মনে করি তাকে মানুষ হিসেবে নেই। আমার একটা প্রিন্সিপাল আছে যে আল্লাহ পাক যদি সেই মানুষটা যতই খারাপ হোক, যদি খাওয়াচ্ছেন, আমি কেন তারিফ করবো না? তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সবকিছু করতেছেন, আল্লাহ পাক তাকে ডিসক্রিমিনেট করতেছেন না, তাহলে হয় শুডাই ডু, আমার একটা দায়িত্ব না। এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে কিংবা যারা মানে ইয়ে আছেন তারা এটা করবে। আমার কাছে আসছে এই প্রবলেম নিয়ে আমি সবাইকে আমি একভাবে, এবং কোন এলাকা ভিত্তিকও বলি না। আমার যে আমার গ্রামের রুগী আসুক, হ্যাঁ গ্রামের তো একটু অগ্রাধিকার চায়, সবাইকে আমি কাজে কোন রাজনৈতিক ইয়েতে প্ল্যাটফর্মে যেতে পারি না আমরা, কেন দরকার পড়ে না। আজকে স্যার কি বলে পরে ওই লোক কিভাবে বিদায় হলো আর কি? পরে তো বিদায় হতে চায় না, এটা পরে 2 দিন টাইম নিছে, 2 দিনের ভিতরে এটা সুরাহা করতে হবে, সেই হাবি যাবি বলে টাইম দিয়ে ওই পরে থানায় নিয়ে যাচ্ছে। এখানে তো যেতে যায় না, পরে থানার ওসি সাহেবকে বলে ওই ওদেরকে থানায় নিয়ে যায়। ওই বলে আসছে যে আমরা, আমি তো যাইনি, ওই আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গেছিলেন, যে 2 দিন টাইম দেন, 2 দিনের ভিতরে এটা সুরাহা হবে। কে কাকে থানায় নিয়ে গেছে? ওই এই সব লোকজনকে সাথে। স্যার আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে 5 লাখ টাকার যে দাবি করতেছে সে, এটি কি আদৌ কিচ্ছু না, সত্য কিনা? না এটা যে একদম মিথ্যা অভিযোগ, তার কাছে কোনো প্রমাণপত্র নাই, কিচ্ছু নাই, একদম কিছু, এবং নেই আসলে কিন্তু নেই। আজকে 5 লক্ষ টাকা একজনকে বলবে, কালকে, এবং আমি যদি যে সরাহ করা যেত, আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে এর ভিতরে যাবা, কালকে আরেকজনকে বলবে যে ও 10 লাখ টাকা দেবো, আমার থেকে 10 লাখ টাকা, নাথিং ইজ দেয়ার, কিচ্ছু নাই। স্যার এটা একটু ইয়া করেন তো স্যার, আর কি যে কে কাকে থানায় নিয়ে গেল স্যার? কে কাকে মানে ওরা তো এখান থেকে এসে কেওয়াস সৃষ্টি করছে। আমি তখন পুলিশে দেখলাম, পুলিশের লোকজন এসেও কিন্তু ওদের কিছু বলে না, যে এখানে যে একটা প্রতিষ্ঠান চলতেছে ইয়েছে কিছু বলে না। পরে ওসি সাহেবকে ফোন দিলাম যে আপনি এটা থানায় নিয়ে একটা সুরাহা করে দেন, আমার হাসপাতালে রুগীরা চিকিৎসা ব্যাহত হচ্ছে। আমি তখন ওসি সাহেবকে বলেছিলাম যে এটা আপনি যে সিদ্ধান্ত একজনের কিন্তু মানতে তো হবে, না হলে একটা কোর্টে যান, কোর্টে যায় এটা সুরাহা করে দেন, একটা মানতে তো হবে, কারো কথা না মানলে কেমন হবে। তখন ওসি সাহেব বোধহয় বলেছিলেন, তখন উভয় পক্ষকে নিয়ে গেছিলেন। হ্যাঁ এরকম স্যার সবশেষ সমাধান কি হলো আর কি? সবশেষ সমাধান তো মনে হচ্ছে আপনাদেরটাই সমাধান হলো। আমি নেতৃবৃন্দ এসছে, আমরা আপনাকে কি আশ্বস্ত করে গেলেন, যেহেতু এই এলাকার যুব দলের কেউই তাকে থামাইতে পারেনি, কিংবা তিনি এই এলাকার যুব দলের নাম ভাঙাচ্ছেন অনেকদিন ধরে, তার মানে এই এলাকার যুব দলের নেতা কর্মীরা তো তার সাথে, সেক্ষেত্রে ওনারা এই পরিস্থিতি কি পদক্ষেপ নিচ্ছে ওই নেতা কর্মীদের বিরুদ্ধে, আর কি আশ্বস্ত? আমি যখন দুপুরে এইসব সবাইকে ফোন দিচ্ছি, তো তখন ওই কিভাবে জানছেন উনি আমার খুব
ভক্তই বলতে হবে, আমি জানি না যে উনি কালের কণ্ঠ থেকে আমাকে ফোন দিয়েছিলেন। তো নামাজের আগে আমি ধরতে পারিনি, নামাজ পড়ে এসে ভাবছি যে ফোন করব, ইতিমধ্যে উনি আবার ফোন করেছেন। তখন আমি বললাম যে এরকম সমস্যা আপনাকে, উনাকে আগে একদিন জানিয়েছিলাম যে এরকম সমস্যা। আমি ভাবছিলাম যে বোধহয় ও সবাইকে বলছে যেহেতু ও বোধহয় সেটেল ডাউন করবে। না, সেটেল ডাউন না করে আজকে যেহেতু এই করছে, তখন ওনাকে বললাম যে না, আজকে কিন্তু খুব সিরিয়াস, অনেক কিছু করছে, আমাকে তো প্রেশারাইজ করে 5 লক্ষ টাকা দাবি করতেছে, আমাকে এই কাজ দিতে হবে, ওই দিতে হবে, এগুলো দাবি, এগুলো তো আমি দিতে পারবো না, এদের দিতে গেলে আমি হাসপাতাল চালাতে পারবো না। তো তখন উনি আর বলে যে আমি দুপুরে আসতেছি। আমি বললাম যে আপনি আসেন তাহলে। উনি আসছেন, উনি বাংলাদেশ প্রতিদিনেরও একজন ছিলেন, দুইজনের কাছে আমি এই কথাটা বললাম। ওটা যখন মিডিয়াতে আসলো, তখন দেখে আমার কাছে মনে হয় আল্লাহ পাক ওনাকে পাঠায় দিছে, এটা হচ্ছে সমাধান হয়ে গেল। তখন দেখে সবাই ফোন করতেছে। আমি তো চিনি না আসলে, যুব দলের যে সেন্ট্রাল এমপি সাহেব আসছিলেন এই একটার দিকে, না নয়ন হ্যাঁ, ভোলার এমপি উনি। তারপরে যুব দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট উনিও আসছিলেন, হ্যাঁ সেক্রেটারি উনিও আসছিলেন, এবং আমাকে আশ্বস্ত করে দিচ্ছেন। না, ওনারা বললেন যে এ তো আমাদের কর্মী না, এই সে এরকম বললেন আর কি। যে এবং ওনারা সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলেন এবং আমার সঙ্গে কথা বললেন যে আগামী 1-2 ঘন্টার ভিতরে ওকে ধরা হবে, এরকম আমাকে আশ্বস্ত করে দিয়ে গেছেন। এবং যুবদল যারা বিএনপি যারা আছে, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। কৃতজ্ঞতা আমি এই কৃতজ্ঞতা মানে কিভাবে সহ্য আমি জানি না। আমি চিকিৎসা দিয়ে করতে পারি, আর কিছু করতে পারি না, এটুকু দিয়ে আমি করব, অবশ্যই করি, আগেও করতাম, এখন আরো বেশি করবো ইনশাল্লাহ। আপনাদের এই যে মিডিয়ার মাধ্যমে যে সবাই জানতে পারছে এবং সবাই, এটা সলিউশন হয়ে গেল মনে হয়, এটা খুব সুন্দর সলিউশন হয়ে গেল। এবং রাজনীতিবিদরাও যে সবাই প্রম্পটলি সাথে সাথে চলে আসছেন, রাত 1টা বাজে তখন চলে আসছেন। আমি অবশ্য সারা রাতে হাসপাতালে থাকি, হাসপাতালে অপারেশন করে তার খুব ভোরবেলার দিকে যাই। তো ওনারা আসছেন, আশ্বস্ত করে গেছেন। এর জন্য আমি ওনাদের প্রতিও বিএনপি যারা মানে নেতৃস্থানীয়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আপনাদের কাছে জানাই আমি। আপনাদের এই তথ্যের কারণে আসলে তথ্যই আসলে মানুষকে মনে হয় অনেক বিশৃঙ্খলা থেকে বাঁচিয়ে দিতে পারে, অনেক মানে খারাপ জিনিস থেকে বাঁচিয়ে দিতে পারে।